শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসু নির্বাচনের প্রচার। সিনেটের প্রার্থীদের সাথে কমিশনের মত বিনিময়। মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান গণ্য হবে অসদ আচরণ হিসেবে। 5 আগস্টের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়েছে 2000-এর বেশি বন্দী। জঙ্গিসহ পলাতক 700। ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক। জেলের নতুন নাম হবে কারেকশন সার্ভিস বাংলাদেশ। এর মধ্যে 700 অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন, তার মধ্যে আপনাদের প্রেসাইডলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি হচ্ছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত। রোহিঙ্গা সংকট নিয়ে সম্মেলন শেষে ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা। মানবিক সহায়তা চালু রাখার আহ্বান। So we want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return, and they can live in a dignified way, and they can stay there. There'll be peace. Communities will live together. That's a sustainable return, and we hope to contribute to that. মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউয়ের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি। 5 মাসেও উদ্যোগ নেই গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের। সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের। সোশ্যাল স্ট্যাটাস, আপনার টাকা পয়সা, তারপর হচ্ছে আপনার চাকরির নিরাপত্তা, আসলে তিনটার একটাও কিন্তু আপনার সাংবাদিকতা নাই। ইস্যুগুলো আসলে আমাদের একটু ভাবাই, কারণ আমরা ভবিষ্যতে যারা আমরা লেখালেখিতে আছি এখন তারা সাংবাদিকতা করবো কিনা এই বিষয়গুলো তখন আমাদের সামনে একটা ইস্যু হয়ে ওঠে। সিলেট সাদা পাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ গঠিত তদন্ত কমিটির সদস্যরা। পাথর লুটের কারণ অনুসন্ধানের প্রতিবেদন দেবেন 10 কার্যদিবসের মধ্যে। গাজায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের হত্যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ট্রাম্পের নারাজি প্রকাশের পর ইসরায়েলের দুঃখ প্রকাশ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না, এটি গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে, এমনটা উল্লেখ করেছে ডাকসু নির্বাচন কমিশন। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর আগেই সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সাথে এক মত বিনিময় সভা হয় কমিশনের। এ সময় প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়া আচরণবিধি মানার কথা বলা হয়। 7 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। জানানো হয় ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা থাকবে, মোতায়েন রাখা হবে বিএনসিসির 2 শতাধিক সদস্য। তাছাড়া ক্যাম্পাসের 7টি প্রবেশ মুখে থাকবেন সেনা সদস্যরা। অপ্রীতিকর পরিবেশ তৈরি হলে 5 মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে ঢুকবে সেনারা। ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রগুলো নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখবে সেনাবাহিনী। ফলাফল না হওয়া পর্যন্ত সেখানেই থাকবে তারা। নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকে কোনো বহিরাগত হলগুলোয় প্রবেশ করতে পারবে না। ভোটের আগের দিন এবং ভোটের দিন 8 ও 9 সেপ্টেম্বর ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। দর্শক, এ বিষয়ে আরো জানবো সহকর্মীদের কাছ থেকে। আমাদের সাথে শুরুতেই যোগ দিচ্ছেন আলমিন হক অহন। প্রার্থীদের প্রথম দিনের প্রথম প্রচার, ভোটারদের সাড়া কেমন দেখছেন? ভোটাররা অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য, কুশল বিনিময় করছেন, যারা যাচ্ছেন কি বলছেন প্রার্থী, কি আশ্বাস দিচ্ছেন, কি করতে পারবেন এই 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেগুলো শুনছেন। এবং প্রচুর স্বতন্ত্র প্রার্থী এবার প্রার্থী হয়েছেন। আমি যদি সেই দৃশ্যও দেখাতে চাই, স্বতন্ত্র প্রার্থীদের সময় আসলে কিভাবে কাটছে, অধিকাংশ সময় তাদেরকে আসলে অভিযোগ দিয়েই সময় কাটছে। আমি দেখেছি গেল কয়েকদিন ধরেও আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীরা যারা প্যানেলে প্রার্থিতা করছেন তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন। যেমন এই মুহূর্তে একজন এজিএস প্রার্থী, তিনি একজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তিনি। সেই অভিযোগগুলো তারা এখানে এসে লিখছেন রিটার্নিং কর্মকর্তার সামনে এবং তারপর সেটি রিটার্নিং কর্মকর্তাকে দিচ্ছেন। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীদের আমি বলছিলাম যে অধিকাংশ সময়ই কাটছে কারা কি ধরনের
নিয়ম নীতি লঙ্ঘন করছেন এগুলো দেখে এবং তাদের সেই ক্ষোভ প্রকাশ করে। কেননা আপনি জেনে থাকবেন যে প্যানেলগুলো নির্বাচনে লড়ছে, তাদের বিষয়ে গণমাধ্যমের বেশি আকর্ষণ এটি তারা মনে করেন এবং তাদের বিষয়গুলো তুলে ধরা হয় না। স্বতন্ত্র প্রার্থীরা এই ধরনের অভিযোগ তো সবসময় দিয়ে থাকেন এবং আজও দিচ্ছেন, এবং আমরাও দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীরা যেহেতু প্যানেলভুক্ত নন এবং যে কারণেই তারা যখন প্রচারণা চালাতে যাচ্ছেন খুব বেশি মানুষের সমাগমও সেখানে থাকছে না। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন কিন্তু সেই বিষয়টি বারবার বলছিল যে মানুষের ব্যাঘাত ঘটিয়ে, অর্থাৎ শিক্ষার্থীদের যে ব্যাঘাত সেটি ঘটানো যাবে না। আপনি জেনে থাকবেন যে এই সময় তো পরীক্ষাও চলবে এবং সেই পরীক্ষা চলাকালীন সময়ে স্বতন্ত্র প্রার্থীরা যেভাবে তাদের প্রচারণা চালাচ্ছেন সেটি বরং সাধারণ শিক্ষার্থীদের জন্য বেশ ভালো। কিন্তু প্যানেল ভুক্ত হয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, একসঙ্গে অনেক লোকের চলাফেরার কারণে অনেকের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, এমনটিও অভিযোগ কিন্তু আছে। এবং সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু। দেখা যাক 9 সেপ্টেম্বর পর্যন্ত সেটা কেমন থাকে। লোপা, অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার ফয়সাল মাহমুদকে দেখতে পাচ্ছি, তার কাছে যেতে চাই। ফয়সাল, ভিপি প্রার্থীরা আজ কে কোথায় প্রচার চালাচ্ছেন? লোপা, এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি ছাত্রদল কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেখানে তারা তাদের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং সহ জিএস সহ যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই এখানটায় এসেছেন এবং তাদের সাথে যোগাযোগ করেছে। তারা বলছেন যে আনুষ্ঠানিক যে প্রচারণা তারা সেটি বেলা 3টার দিকে তারা শুরু করবেন। এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবির ঢাকা কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে সেখান থেকে জোহরের পরপরই তারা তাদের প্রচারণা শুরু করবেন। আসলে যে সকল বড় বড় দলগুলো রয়েছে বা প্যানেলগুলো রয়েছে তারা মূলত যেহেতু সকালের যে রিটার্নিং কর্মকর্তাদের সাথে যে সভাটি ছিল তারপরেই তারা সকলে বের হয়েছেন, সেখান থেকে মূলত দুপুরের পরপরই তারা তাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরা দেখেছি ছোট ছোট যে সকল দলগুলো রয়েছে বা প্যানেলগুলো রয়েছে কিংবা স্বতন্ত্র যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা মাঠে নেমে প্রচারণার যে কার্যক্রম তারা কিন্তু সেটি চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেই একজন স্বতন্ত্র প্রার্থীকে দেখেছি, তিনি সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন এবং তার যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার যে পরিকল্পনা, তিনি যদি নির্বাচিত হতে পারেন কি করবেন সেখানে তার নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। শিক্ষার্থীদের আবাসন সংকট, লাইব্রেরির যে সংকট কিংবা পরিবহন সংকট, সেই সব বিষয়গুলো মূলত তাদের এই প্রচারণায় উঠে আসছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা জানার চেষ্টা করছেন কাদের কি সমস্যা সেটিকে তারা অ্যাড্রেস করছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচিত হতে পারলে তারা তাদের যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে সর্বোচ্চ কাজ করবেন। লোপা, ফয়সাল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। তৃতীয় দিনের মতো সকাল 10টা থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে শুরু হয়। এই কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। একই সাথে হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়ও শেষ হচ্ছে আজ। প্রথম 2 দিনে রাকসুর বিভিন্ন পদে 16 জন মনোনয়নপত্র নেন। বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। শিক্ষার্থীরা বলছেন রাকসুকে অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তারা নির্বাচনে অংশ নিতে চান। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। রাকসু নির্বাচনের খবর জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র ফর্ম নিলেন, একটু বিস্তারিত জানতে চাই। লোপার সকাল 10টা থেকে এখন পর্যন্ত মোট 30 জন মনোনয়ন ফর্ম তারা উত্তোলন করেছেন। এর মধ্যে ভিপি পদে 2 জন এবং জিএস পদে মোট 4 জন কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। আমি দেখতে পাচ্ছি সকাল থেকে আসলে উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে অন্য গতকাল এবং গত পরশু দিনের চেয়ে আজকে কিন্তু শিক্ষার্থী এবং যারা আসছেন মনোনয়ন ফর্ম উত্তোলন করতে তারা বিভিন্ন বিভাগ থেকে আসছেন। এসে আসলে বলা যায় যে সকাল থেকে একদমই উৎসবমুখর পরিবেশ
পরিবেশে রাকসুর যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু চলছে। এবং আজকে শেষ দিনে যতটুকু দেখতে পাচ্ছি যে রাকসুর কেন্দ্রীয় সংসদের যে 23টি সিনেট ছাত্র সংসদের মধ্যে 5টি এবং হল সংসদে 15টি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের এই শেষ দিন আজকে। এরপরে আসলে প্রশাসন বিকেল দুপুর 2টার দিকে প্রশাসনের সাথে রাকসুর যারা দায়িত্বরত রয়েছে নির্বাচন কমিশনার তাদের সাথে আলোচনা সভা রয়েছে। সেই আলোচনা সভায় আসলে মনোনয়নপত্র উত্তোলনের যে নির্ধারিত সময় পরবর্তীতে আরও বাড়ানো হবে বলে আমাদেরকে তেমনটি জানানো হয়েছে। অন্যদিকে কিন্তু আগামীকাল এবং পরশুদিন মনোনয়নপত্র জমা দেওয়ার কিন্তু শেষ সময়, সেই সময়টাও আসলে বাড়াতে পারে সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। এবং প্রথম দিন আমি যতটুকু দেখতে পেয়েছি যে প্রথম দিন কিন্তু 5 জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছিলেন, গতকালকে 10 জন এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত মোট 30 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে আমি যতটুকু দেখছি যে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আসছেন। বলা যায় যে রাকসুর এই আজকে মনোনয়ন উত্তোলনের এই শেষ দিনে কিন্তু উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে সকাল থেকেই এবং তারা আসছেন। তারা যেমনটি বলছেন যে দীর্ঘ 35 বছর পর যে রাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তফসিল অনুযায়ী আগামী 15ই সেপ্টেম্বর কিন্তু রাকসু যে নির্বাচন এবং হল সংসদ সিনেট প্রতিনিধিদের সেটিও কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সকলে কিন্তু উৎসবমুখর পরিবেশে রাকসুকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে দাঁড় করাতে চান এবং সকলে কিন্তু শিক্ষার্থীদের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য, শিক্ষার্থীদের যে দুর্দিন এবং বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করবে বলে যারা মনোনয়ন নিতে এসেছেন ক্যান্ডিডেট তারা সেই প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা সে বিষয়ে কথা বলছেন। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই থেকে বাদ পড়া প্রার্থীরা ফিরে পেতে আপিল করতে পারবেন আজ। এরই মধ্যে 14 প্রার্থী আবেদন জানিয়েছেন। দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আপিল করার সুযোগ রয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশন 276 মনোনয়নপত্র যাচাই বাছাই করে 256 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বাকি 20 প্রার্থীর মনোনয়নপত্রে নানা অসঙ্গতির কারণে বাতিল করা হয়। তাদের মধ্যে 6 জন নারী এবং 14 জন পুরুষ প্রার্থী। জাকসু নির্বাচন কমিশন জানায় আগামীকাল বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি ও রায় দেওয়া হবে। এরপর আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025-এর খসড়া চূড়ান্ত করার পর সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন একথা জানান। তীব্র জনবল সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে বলেও জানানো হয়। আরও 1,500 জনবলের চাহিদা পাঠানো হয়েছে। বলেন, নারায়ণগঞ্জে বন্দীদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণ করা হবে। 5 আগস্টের সময় সারা দেশের জেলখানা থেকে 2200 বন্দী পালিয়ে গেছে। এখনও 700 বন্দী পলাতক। এর মধ্যে জঙ্গি 9 জন, বাকিরা যাবজ্জীবন বা অন্যান্য বন্দী। শেষ হয়েছে কক্সবাজারে অনুষ্ঠিত 3 দিনব্যাপী রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। শেষ দিনে উখিয়ার কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন আগত অতিথিরা। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশকে ধন্যবাদ জানান তারা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, আর ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। ইউএনএইচসিআর-এর খাদ্য সহায়তা কার্যক্রম, যেখান থেকে নির্দিষ্ট কার্ডের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য নিতে পারেন রোহিঙ্গারা। চিনি, তেল, ডাল, চাউল, রসুন, পেঁয়াজ। এখানে বাইরে কেঁচা বাজার দেয়, কেঁচা বাজার হলে তরকারি, মাছ দে, ডিম দে। কমে এসেছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা। নভেম্বরের পর আরও কমার ইঙ্গিত আছে আন্তর্জাতিক সংস্থাগুলোর। এই পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক অতিথিরা পরিদর্শন করেন এই কার্যক্রম। এ সময় তাদের সামনে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তারা। আমি যদি দেখি যে আমার পরিবারের খাবার না, সেখান থেকে অতিথিরা যান আরেকটি ক্যাম্পে, যেখানে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে রোহিঙ্গাদের। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেক রোহিঙ্গার। পরিদর্শন শেষে সমস্যা সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানান অতিথিরা। I appreciate the Bangladesh government making this effort to have this dialogue and the event in New York to discuss the Rohingya situation. We want to do everything we can to try to get to that situation, that one day it's safe, they can return, and they can live in a dignified way
and they can stay there. There'll be peace. Communities will live together. That's a sustainable return. এই সম্মেলন একদিকে প্রত্যাবাসন, অপরদিকে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। তাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, তারা যেন এই অ্যাপিলটা আন্তর্জাতিক বা সংস্থাগুলোর কাছে বা যেসব ডোনার কান্ট্রি আছে তাদের কাছে পৌঁছে দেয়। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিনই কমে আসছে এবং WFPর পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোই মূলত আজকে যে যারা ডেলিগেট এসেছেন তাদেরকে দেখানো হয়েছে। পরিদর্শনের মাধ্যমে শেষ হয়েছে 3 দিনের রোহিঙ্গা সংকটের উত্তরণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের সুভাজ্জা খাল পুনর্খননের প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে কথা জানান তিনি। এলাকায় যে আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করতে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার চেয়ে বিএনপি জামায়াতে ইসলামী সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরও কয়েকটি আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি শেষ। পরবর্তী শুনানি কাল অনুষ্ঠিত হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয়। গেল 21 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ, যার পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আবেদন করেন জামায়াতে ইসলামী সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তৃতীয় দিনের মতো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি চলছে। সকাল 10টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত মানিকগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের কয়েকটি আসনের দাবি আপত্তি শোনা হয়। বিকেলে ঢাকা জেলার বিভিন্ন আসনের দাবি আপত্তি শোনা হবে। 27 আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে উত্থাপিত দাবি ও আপত্তি সম্পর্কে ইসি জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য শোনার পর আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে। শুনানি শেষে রায় সংশ্লিষ্টদের জানিয়ে দেবে ইসির আইন শাখা। আমাদের প্রধান দাবি ছিল হচ্ছে আমাদের সংসদীয় আসন পূর্বে ছিল 4টি, সেটাকে 3টি করা হয়েছে। মানিকগঞ্জে সাধারণ লোক জনসাধারণের দাবি নিয়ে আমরা আজকে এসেছি যে আমাদের যে 2001-এর যে আসন ছিল সে আসনে আমরা ফিরে যেতে চাই। যেহেতু ঐতিহাসিকভাবে এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে ইলেকশনগুলো হয়েছিল 2001 পর্যন্ত, সেখানে যেহেতু 4টি আসন ছিল সেই জন্য আমরা চেয়েছি 4টি আসন। এখন যেটা হয়েছে 4টা থেকে 3টায় নামিয়ে আনায় 75% অফ দ্য অরিজিনাল যে বরাদ্দ ছিল সেটা পায়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, কোন কোন আসনের দাবি আপত্তি নিষ্পত্তি হলো, বিকেলের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। লোপা, এখন পর্যন্ত 4টি অঞ্চলের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনের দাবি আপত্তি নিষ্পত্তি শুনানি হয়েছে মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর এবং নারায়ণগঞ্জ। এবং এই অঞ্চলগুলোর যত ধরনের যত আপত্তি এবং যত ধরনের যত দাবি রয়েছে সেগুলো নিয়ে সংশ্লিষ্ট এলাকার সংশ্লিষ্ট সংসদীয় আসনের জনপ্রতিনিধি থেকে শুরু করে সেখানকার সাধারণ মানুষ এবং অন্যান্য যারা রয়েছেন এবং আইনজীবীরা রয়েছেন এবং আবেদনকারীদের কৌশলী রয়েছেন, তারা কিন্তু তাদের যেসব যুক্তিতর্ক রয়েছে, তাদের যেসব দাবি রয়েছে সেগুলো উপস্থাপন করেছেন। এবং
কম বেশি সবারই দাবির মধ্যে, আবেদনের মধ্যে, আপত্তির মধ্যে যে বিষয়গুলো এসেছে তার মধ্যে একটা বড় অংশ জুড়ে ছিল ভৌগোলিক সীমারেখা, ভৌগোলিক সম্পৃক্ততা, ভোটারদের সংখ্যা এবং কয়েকটি ইউনিয়ন একটি আসনের সাথে সংযুক্ত করলে আসলে কিভাবে তারা উপকৃত হবেন, বা যদি আসনগুলোর সাথে কোনো ইউনিয়নকে আসলে বাদ দেওয়া হয় বা সম্পৃক্ত করা হয় তাহলে তারা কি অসুবিধায় পড়বেন সেসব অঞ্চলের মানুষ, সেগুলো নিয়ে কিন্তু তারা মূলত কথা বলেছেন। এবং নরসিংদীর বেলাবো এলাকা নিয়েও কিন্তু কথা হয়েছে, সেখানে একটি বড় আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল সেটি। এবং নারায়ণগঞ্জের যে বন্দর উপজেলা রয়েছে সেই বন্দর উপজেলাকে আলাদা করে সেই বন্দর উপজেলাকে যাতে সোনারগাঁয়ের সঙ্গে সম্পৃক্ত না করা হয় সেটি নিয়ে যেরকম কথা হয়েছে নারায়ণগঞ্জের শুনানির সময়, সে সময় আবার এরকমও হয়েছে, এমন দাবিও এসেছে, এমন আবেদনও করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সিদ্ধিরগঞ্জকে যেন সোনারগাঁওয়ের সাথেও রাখা হয়। এবং এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে, তারপর ঢাকার বিভিন্ন আসন নিয়ে শুনানি চলবে। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু। সোমবার সাক্ষ্য দেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক খায়ের আহমদ চৌধুরী, একই হাসপাতালের চিকিৎসক জাকিয়া সুলতানা নীলা সহ 5 জন। তারা জানান, আন্দোলনে আসা রোগীদের 493 জন এক চোখ হারিয়েছেন আর 11 জন পুরোপুরি অন্ধত্ব বরণ করেন। পরে সাক্ষ্যদান রামপুরায় শহীদ মারুফের বাবা বলেন, 19 জুলাই তার ছেলে গুলিবিদ্ধ হলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় তার অ্যাম্বুলেন্স আটক করে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ। সে সময় এক পুলিশ গুলিবিদ্ধ স্থানেই আঘাত করে, পরে হাসপাতালে মৃত্যু হয় মারুফের। এই ঘটনায় শেখ হাসিনা সহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন তিনি। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 24 জন। গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। কর্তৃত্ববাদী সরকারের সময় সাংবাদিকতা নিয়ে সমালোচনা হয় ব্যাপক। পরিস্থিতি উত্তরণে কমিশনও করেছিল অন্তর্বর্তী সরকার, সুপারিশও দিয়েছে তারা। তবুও দেখা যাচ্ছে না আশার আলো। 5 মাসেও দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি গণমাধ্যম সংস্কারের। কমিশনের রিপোর্টে গণমাধ্যমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যূনতম বেতন কাঠামোর কথা বলা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, আর্থিক নিশ্চয়তা না থাকলে ক্রমেই দুর্বল হবে গণমাধ্যম। রাষ্ট্রের বয়স 50 পেরিয়েছে। নানা আন্দোলন সংস্কারে বারবার উঠে আসছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা, কিন্তু চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের খুঁটি থেকে গেছে নড়বড়ে। রাজনৈতিক চাপে মত প্রকাশের সীমাবদ্ধতা বা আতে ঘা লাগায় প্রভাবশালীদের দৌরাত্ম্যে বদনাম থেকে বেরোতে পারেনি সংবাদ মাধ্যম। এর বাইরে আড়ালে থেকে যায় সংবাদকর্মীদের আর্থিক নিশ্চয়তা। অবস্থা এমন যে নতুন করে কলম ধরতে ভয় পাচ্ছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবীরা। যে কটা ক্রাইটেরিয়া থাকে যে আপনার একটা সোশ্যাল স্ট্যাটাস, আপনার টাকা পয়সা, তারপর আপনার চাকরির নিরাপত্তা, আসলে তিনটার একটাও কিন্তু আপনার সাংবাদিকতা নাই। তাহলে একজন স্টুডেন্ট কেন যাবে? ইস্যুগুলো আসলে আমাদের একটু ভাবাই, কারণ আমরা ভবিষ্যতে আমরা লেখালেখিতে আছি, এখন তারা সাংবাদিকতা করবো কিনা এই বিষয়গুলো তখন আমাদের সামনে একটা ইস্যু হয়ে ওঠে। সংবাদপত্রের জন্য ওয়েসবোর্ড ঘোষণা হলেও বাস্তবায়ন হয় না বেশিরভাগ প্রতিষ্ঠানে। আংশিক বাস্তবায়ন হয় কোথাও কোথাও। টেলিভিশনের জন্য তো কোনো নীতিমালাই নেই, যার ফল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই নেই ন্যূনতম বেতন কাঠামো কিংবা বার্ষিক ইনক্রিমেন্টের চর্চা। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা প্রফিট বোনাস তো অনেকটা অলীক স্বপ্ন। নির্দিষ্ট ছকের আয়ের বিপরীতে মূল্যস্ফীতির ভারে ক্লান্ত সংবাদকর্মীরা। আমরা আশা করেছিলাম যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সংবাদ মাধ্যমের পরিস্থিতি বদলে যাবে, কিন্তু 1 বছরের বেশি সময় পার হওয়ার পরেও পুরো সংবাদ মাধ্যমে অস্থিরতা আছে, ঝুঁকি আছে। আর্থিকভাবে যদি সংবাদ মাধ্যম অথবা সংবাদ কর্মীরা কারো উপর নির্ভরশীল থাকে তাহলে কিন্তু স্বাধীনভাবে কিছু লিখতে পারবে না। জুলাই অভ্যুত্থানের পর এই খাতের আমূল পরিবর্তন আশা করেছিলেন পাঠক, দর্শক ও গণমাধ্যম কর্মীরা। নির্বাচন ও সংবিধান পরিবর্তনের পাশাপাশি গণমাধ্যম সংস্কারও কমিশন করেছিল অন্তর্বর্তী সরকার। ভাবনা শুরু হয়েছিল শৃঙ্খলা ফিরবে জনগণের স্বপ্নবাহকদের জীবনেও। দেশে যেহেতু বেকারত্বের হার ব্যাপক এবং সেই কারণে খুব সহজেই সস্তা শ্রমে যে কাউকেই চাকরির কোনো শর্ত ছাড়াই জাস্ট মৌখিক নিয়োগের কথা বলি, নিয়োগ দেওয়া সম্ভব এবং তার বেতন কখনো দেওয়া হয়, কখনো কম দেওয়া হয়, কখনো একেবারেই দেওয়া হয় না।
গণমাধ্যমের বিজ্ঞাপনে অনিয়ম দূর করা, সংবাদকর্মীদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ ও বেতন কাঠামো পরিবর্তনের সুপারিশ করে কমিশন। দীর্ঘ প্রতিবেদনে বেতন কাঠামোর প্রভাব সহ উঠে আসে নানা বিষয়, কিন্তু এখনও চোখে পড়েনি প্রতিবেদন বাস্তবায়নের কোনো পদক্ষেপ। এটি হচ্ছে সরকারের নিষ্ক্রিয়তা, এবং অথবা এমন হতে পারে যে এমন সব সুপারিশ করেছে যেটা সরকারের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। যেটা বাস্তবায়ন সম্ভব নয় সেটা এই সরকার করলো না, সেটা নির্বাচিত সরকার এসে করবে, কিন্তু কোনোটাই করা সম্ভব নয় এটা তো নয়। সরকার আমাদের কাছ থেকে একটা তালিকা চেয়েছিলেন যে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত যেগুলো বাস্তবায়ন করা সম্ভব সেগুলোর যেন একটা তালিকা আমরা দেই। আমরা সরকারকে সেই তালিকা দিয়েছি। সরকার এরপরে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, কিন্তু সর্বশেষ যেটুকু বলেছে যে তারা অচিরেই এগুলো নিয়ে কাজ করবে। এই উদ্যোগের বাস্তবসম্মত অগ্রগতি কতটুকু সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না বা এখনো বোঝা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, গণমাধ্যমে শৃঙ্খলা না ফিরলে ব্যাহত হবে রাষ্ট্রের অগ্রগতি, ভুলুণ্ঠিত হতে পারে গণতন্ত্র বিকাশের স্বপ্ন। মালিকানার যোগ্যতা সেটা সম্পর্কে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় শুরু হলো বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক। সকালে রাজধানী ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতরে বৈঠকটি চলছে। সম্মেলনে 21 সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী আইপিএস এর নেতৃত্বে 11 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছে। এই বৈঠকে এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশিন, অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধ সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়সমূহ আলোচনা হবে। 28 আগস্ট সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে। সিলেটে সাদাপাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছে মন্ত্রিপরিষদ বিভাগের 5 সদস্যের তদন্ত কমিটি। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সাথে কথা বলছেন তদন্ত কর্মকর্তারা। লুটের সাথে জড়িতদের পরিচয় ও প্রশাসনের ভূমিকা জানার চেষ্টা করছেন তারা। পাথর লুট কাণ্ডে গত 20 আগস্ট 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে 10 কর্মদিবসের মধ্যে লুটের ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ছিল কিনা তা নিরূপণ করা হবে। এছাড়া ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব জাহেদা পারভীন। ধামরাইয়ে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে কারখানায় গিয়ে তালা দেখতে পান মমো ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। নোটিশে বন্ড লাইসেন্স সংক্রান্ত জটিলতায় আমদানি বন্ধ ও ক্রয়াদেশ না পাওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। চলতি মাসের পূর্ণ বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ সহ 6 দফা দাবি তুলে ধরেন। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের সরিয়ে দেয়। কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেওয়া হয় শ্রমিকদের। আশঙ্কাজনক হারে চুয়াডাঙ্গায় কমছে কৃষি জমির পরিমাণ। 1 দশকে ফসলি জমির পরিমাণ কমেছে অন্তত 5000 হেক্টর। এসব জমিতে গড়ে উঠেছে আবাসন, কারখানা, ইটভাটা সহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা। কৃষকদের অভিযোগ, দাম ও রেজিস্ট্রি খরচ কম হওয়ায় একটি মহল কৃষি জমি গ্রাস করছে। ফসলের মাঠে গড়ে তুলছে কংক্রিটের অবকাঠামো, কমছে উৎপাদন। ফল ফসলে সমৃদ্ধ চুয়াডাঙ্গা জেলা। এখানে বছরে 3 থেকে 4টি ফসল ঘরে তোলেন চাষিরা, অথচ সবুজ শ্যামলে ভরা এই অঞ্চলে ফসল উৎপাদনে ছেদ পড়েছে। গত 1 দশকে এ জেলায় কৃষি জমি কমেছে অন্তত 5000 হেক্টর পরিমাণে, যা প্রতি বছর গড়ে 0.72% কমছে। গত কয়েক বছরে কমার পরিমাণ উদ্বেগজনক। ফসলি জমির পরিবর্তে এইসব জায়গায় গড়ে উঠেছে ইট, কমছে। গত কয়েক বছরে কমার পরিমাণ উদ্বেগজনক। ফসলি জমির পরিবর্তে এইসব জায়গায় গড়ে উঠেছে ইটভাটা, আবাসন, গুদামঘর, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এতে ক্রমশ কমছে ফসল উৎপাদনের হার, মাটি হারাচ্ছে উর্বরতা। জায়গা জমি সবই চাষবাসের জমি ছিল একসময়, এখন এসব আলত বাড়ি হয়েছে, মিল কারখানা হয়ে এখন চাষবাস কমে গিয়েছে। জমিতে খুব কমছে, আর জমিতে হলে কমিয়ে যাচ্ছে কেমনি, আর তো বাড়ছে না, জমিতে কমছে।
কৃষকদের অভিযোগ, তুলনামূলক দাম কম ও রেজিস্ট্রি খরচ ফাঁকি দিতে কৃষি জমির দিকে নজর একটি মহলের। কৌশলে কৃষি জমি কিনে গড়ে তুলছে কংক্রিটের নগরায়ন। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও কৃষক। এখানে আপনার জমির দাম কম এবং রেজিস্ট্রি খরচ কম, এই জন্যে আমাদের দেশে আমাদের এলাকায় কৃষি জমি কমে গেছে। মাঠের জমির দাম কম, কিনে তারা হইলো বিল্ডিং করছে। তো এবারটা এই জমি যখন তারা কিনছে, আমরা তো আর কিছু করার মতন বুদ্ধি নেই, আবাদ ঘাট করার মতন বুদ্ধি নেই। সরকারে ফাঁকি দিচ্ছে, বিল্ডিং হচ্ছে, মাঠের চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে, ফসল হচ্ছে না, তাতে মানুষের দুর্ভিক্ষে পড়ে যাচ্ছে। কৃষি জমি কমার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। যেহেতু আমার মানুষ বাড়বে, সেক্ষেত্রে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হবে, হাট বাজারেরও দরকার হবে, ধর্মীয় প্রতিষ্ঠানের দরকার হবে, বাড়িঘাটেরও দরকার হবে, রাস্তাঘাটেরও দরকার হবে। কিন্তু আমার জমি কমলেও মানুষের খাদ্য চাহিদা তো যোগান দিতে হবে। অথচ কৃষি জমির শ্রেণী পরিবর্তনের নিয়ম রয়েছে। আইনের ফাঁক দিয়ে যাতে কৃষি জমি বাণিজ্যিক খাতে ব্যবহার না হয়, সেজন্য সমন্বয়ের প্রয়োজন মনে করছেন সচেতন মহল। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। সবাই ন্যায্য হারে কর দিচ্ছে না। গত এক বছরে এক একটি কোম্পানির করের হার প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে বেশি করের বোঝা টেলিকম কোম্পানির ওপর। এরপর আছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও সিমেন্ট শিল্পে। সিপিডি আয়োজিত ট্যাক্স ভ্যাট সংক্রান্ত সংলাপে এমন মন্তব্য করেছেন সংস্থার গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি জানান, যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ভ্যাটের স্ল্যাব বেশি। কর জিডিপি অনুপাত অন্তত 15% থাকা উচিত। 2041 সাল নাগাদ এটিকে 17% নিতে চায় সরকার। আগামী 6 বছর ভ্যাটের 24% কম্পাউন্ড হারে বাড়ানোর কথাও বলেন বক্তারা। তারা মনে করেন, কর্পোরেট ট্যাক্স 19%-এর কাছাকাছি নিলেও কোনো খাত প্রতিযোগিতা সক্ষমতা হারাবে না। অন্যান্য দেশে এই হার 20 থেকে 30%-এর মধ্যে আছে। এতদিন জানতাম যে কর জিডিপি অনুপাতে আমরা আফগানিস্তানের উপরে দক্ষিণ এশিয়ায়, কিন্তু আমরা আসলে আফগানিস্তানেরও নিচে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভিতরে নয়। ওইসিডির একটি রিপোর্টে দেখেছি যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হিসেবে আমাদের কর রাজস্ব অনুপাত সর্বনিম্ন। গাজার নাসের হাসপাতালে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের অভিযোগ, মানবতাকে ধ্বংস করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। নাসের হাসপাতালের ঘটনায় খুশি নন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টও। এদিকে চাপের মুখে হাসপাতালে হামলাকে দুর্ঘটনা আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। গাজায় আগ্রাসন চলাকালে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে একের পর এক সাংবাদিক। পরিসংখ্যান বলছে, উপত্যকায় প্রায় 2 বছরের ইসরায়েলি বর্বরতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি সংবাদকর্মীর প্রাণ গেছে। সবশেষ ভুক্তভোগী নাসের হাসপাতাল ও খান ইউনিসের 6 সংবাদকর্মী। মিডিয়া কর্মীদের উপর এমন বর্বরতায় ক্ষুব্ধ গোটা বিশ্ব। প্রতিপক্ষ তো বটেই, ইসরায়েলের মিত্রদের অনেকেই নাসের হাসপাতালে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার নিন্দায় সরব হয়েছেন। নাসের হাসপাতালে ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান নেতানিয়াহু প্রশাসনকে বিকৃত মস্তিষ্কের আখ্যা দিয়ে করেছেন তীব্র সমালোচনা। নাসের হাসপাতালে ইসরায়েলের নৃশংস হামলায় 5 সাংবাদিক শহীদ হয়েছেন। মানবতা বলতে যা কিছু রয়েছে তা ধ্বংস করার জন্য বিকৃত মস্তিষ্কের নেতানিয়াহু সরকার বিরতিহীনভাবে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও বেসামরিকদের ওপর হামলাকে অসহনীয় আখ্যা দিয়ে তেল আবিবকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ক্ষোভ ঝেড়ে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে যুক্তরাজ্য, স্বাধীন তদন্ত চায় জার্মানি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসের হাসপাতালে হামলা সম্পর্কে অবগত নন বলে মন্তব্য করার পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই ঘটনায় তিনি খুশি নন। আমি এতে খুশি নই, আমি এমনটা দেখতে চাই না। আমাদের এই পুরো দুঃসময়ের অবসান ঘটাতে হবে। ব্যাপক চাপের মুখে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাসের হাসপাতালে হামলাকে দুর্ঘটনা আখ্যা দিয়ে দাবি করেছেন। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। সাংবাদিক, স্বাস্থ্যকর্মীদের জীবনের মূল্য দেয় ইসরায়েল, এমন দাবি তার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।